প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, বিএনপি নেত্রী। রয়েছেন খাজা মাইনুদ্দিন, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। জুলাই সনদ নিয়ে যে সংকট তৈরি হয়েছে তার সমাধানের দায়িত্ব এখন রাজনৈতিক দলগুলোর উপর। আপনি জানেন যে সোমবার এই দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দিয়েছে এবং 7 দিন একটা আলটিমেটাম দিয়েছে। এর মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তাহলে সরকার নিজেই সিদ্ধান্ত নেবে। নীলুফার চৌধুরী মনি, কি বলবেন? আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি, সত্যি এটা দুঃখজনক। রাষ্ট্রের যিনি কর্মধার, যিনি রাষ্ট্র পরিচালনা করেন, যার এই দায়িত্বগুলো নেওয়ার কথা, কি অকপটে আরেকজনের ঘাড়ে নিজে ঘটন পটিয়সী যেটাকে বলে, এই কাজটা করেও অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া, এটা কেমন আমার হিসাব মিলে না। কারণ আপনি দেখেন এই জুলাই সনদ নিয়ে অনেক রকম কথা, এই জুলাই সনদ দেখেন কত দুর্ভাগ্যজনক যে যাদের ব্রেন চাইল তারা কিন্তু সিগনেচার করে নাই, যাদের করার কথা ছিল না তারা সিগনেচার করলেন, সমস্ত দেখে বুঝে আর্গুমেন্ট করে এবং আর্গুমেন্টগুলো পাশাপাশি সাজিয়ে তারপরে সিগনেচার করলেন। নোট অফ ডিসেন্ট বলেন, তারপরে আরও যেটা এই জুলাই সনদ আপনার পাশ হওয়ার পরে, সংসদ আসার পরে কি কি হবে না হবে, এগুলো সব কিন্তু একটা সিস্টেমের মধ্যে এনে যখন সিগনেচার করলেন। গত 2 দিন আগে যখন সরকার এটা দেখালেন তখন একটা ধাক্কা খাওয়া ছাড়া আর রাজনীতির দলগুলার কিছুই ছিল না। এই কারণে যেখানে সিগনেচার করেছেন ওইটা নাই, যেটা দেখানো হয়েছে সেটা ওই সময়টায় ছিল না। ওখানে কোনো নোট অফ ডিসেন্ট নাই, ওখানে কোনো রকম সমস্যা নাই। একমাত্র আপনার হা ভোট না ভোটের একটা আপনার কাগজ ধরিয়ে দিয়ে সরকার বলে ফেলল। যখন এটা নিয়ে বিএনপি সহ অন্যান্য আরও অনেকেই যখন হতাশা ব্যক্ত করলেন যে এটা কিভাবে সম্ভব, এটা তো এক ধরনের প্রতারণা, তখন সরকার এই যে আপনার গত 2 দিন আগে জামাত ইসলামী যেটা চাপিয়ে দিয়ে বলেছিল যে আলোচনার জন্য ওয়েলকাম করেছিল, সেটাই পরের দিন সরকার আপনার রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দিল। যে কাজটা করার কথা সরকার রাজনীতিবিদদের সাথে থেকে, এবং গত এই 7-8 মাস কিন্তু তাই করেছে। সরকারের ছত্রছায়ায় এই জিনিসগুলো হয়েছে। এখন সরকার যদি রাজনীতিবিদদের উপর চাপিয়ে দিয়ে আবার বলে 7 দিনের মধ্যে সমাধান না হলে উনি নিজেই সমাধান করবেন, উনি কি সমাধান করবেন? এই রাজনীতিবিদরা যদি আপনার এটা মেনে না নেয়, ওনার সমাধান কতটুকু কাজে দিবে? তাহলে কি ওই সেই ফ্যাসিস্ট, যে পতিত ফ্যাসিস্ট, সেই রকমই তো কথা হয়ে যাচ্ছে। মেনে যদি না নেয়, এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটি হলো যে রোববার সংস্কার প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বলেছেন। তারেক রহমান বলেছেন যে একটি দায়িত্বশীল গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে একদিকে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে, অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারকেও যথাসাধ্য সম্ভব আমাদের অবস্থান থেকে আমরা সহযোগিতা করে আসছি। অথচ আমরা দেখছি একের পর এক নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপন্ন করে তোলা হচ্ছে। এর পরিণতি সম্পর্কে আমাদের সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন। প্রশ্ন হলো যে রাজনৈতিক দলগুলো এখন কি করবে, আসলে এটা হলো মূল প্রশ্ন। যেখানে থেকে 25টা দল সিগনেচার করেছেন, সেই 25টা দলকে প্রাধান্য দেওয়া উচিত, সেটাকে আবার আনা উচিত। সেই 25টা দলের মধ্যে কিন্তু জামাত ইসলামীও ছিল। তো সেই 25টা দল এখন জামাত ইসলামী যদি অন্যরকম কথা বলে তাহলে হবে না। ওই 25টা দল বুঝে শুনেই তো সিগনেচার করেছিল, সেটাই। কিন্তু ওইখানে কিন্তু একটা জিনিস ছিল না, আপনি নিশ্চয়ই জানেন, যে বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে কিন্তু ওই জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেখানে কিন্তু কোনো কিছু ছিল না। পরে একটা সিদ্ধান্ত নেবে এরকমটা বলা হয়েছিল, কিন্তু পেপারটাই তো আলাদা, সেটা ছিল না। সেটা না হয় একটা কজ আপনি দেখাইতে পারলেন, তো সেটা নিয়ে আরেকবার বসা গেল। কিন্তু আপনি যে নোট অফ ডিসেন্টগুলো হাওয়া হয়ে গেল কোত্থেকে? ওই কাগজটাই তো নাই যে কাগজে সিগনেচার করা হয়েছে। তো সেই জায়গায় আপনার মনে করেন যে বিএনপি একটা মস্ত বড় দল, সেই জায়গা থেকেও আমাদের নেতা যে কথাটা বলেছেন,
সর্বোচ্চ ছাড় দিয়েছেন, সর্বোচ্চ। কারণ এই জুলাই সনদে আমাদের স্বাক্ষর করারই কথা ছিল না। আমরা শুধু স্বাক্ষর করেছি তাই না, আমরা গণভোটেও রাজি হয়েছিলাম। আমরা শুধু বলেছি ইলেকশনের দিন একসাথে একই খরচে দুটো নির্বাচন হয়ে যাক। সেই ডেট নিয়ে যেখানে শুধু সমস্যাগুলো কিছুটা দেখা যাচ্ছিল, সেইখানে এখন বড় সমস্যা দেখা গেল যে আপনার নোট অফ ডিসেন্টগুলোই যদি না থাকে, তাহলে যদি পাশ হয়ে যায়, তাহলে তো এগুলা সংসদে ওঠার প্রশ্ন আসতেছে না। আরেকটা কথা কি বলছে, 9 মাসের মধ্যে 270 দিন, 270 দিনের মধ্যে যদি সমাধানে না আসে, এটা স্বয়ংক্রিয়ভাবে সমাধান হয়ে যাবে। এটা তো রাষ্ট্র, এটা তো কোনো আপনার লুডো খেলার কোনো সংগঠন না, জায়গা না যে আপনার সমাধান অটোমেটিক হয়ে গেল, আমরা রাজি, কেউ কিছু না বললে এটা হয়ে গেল। এটা রাষ্ট্র নিয়ে কাজ। রাষ্ট্র নিয়ে কাজের জায়গায় সেখানে 9 মাসের জায়গায় আপনার 2 মাসেও হতে পারে, 9 মাসের জায়গায় 2 বছরও লাগতে পারে। সেটার সঙ্গে সরকার এই কথাগুলো, এগুলো অগণতান্ত্রিক কথা, এই কথাগুলো কোনো ধূপে টিকার কথা না। গণতান্ত্রিক রাষ্ট্রে এই কথাগুলো একদম অবান্তর, এই কথাগুলো আসারই কথা ছিল না। কিন্তু কিভাবে আসে, এবং সেটা আমি আবারও বলছি যে ফ্যাসিস্ট সরকারের কথাই স্মরণ করিয়ে দেয় এই কথাগুলো যতবার আসছে আমাদের কাছে। খাজা মাইনুদ্দিন, এই প্রথম অন্তর্বর্তীকালীন সরকার আলটিমেটাম দিয়েছে। আমরা এর আগে কোনো আলটিমেটাম সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানি না, কিন্তু রাজনৈতিক দল থেকে নানা আলটিমেটাম দেওয়া হয়েছে। এনসিপি দিয়েছে, জামাত দিয়েছে, বিএনপি কখনো কখনো দিয়েছে। কিন্তু এখন সনদ নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, যার কারণে এই আলটিমেটাম আশ্রয় নিতে সরকার সম্ভবত বাধ্য হয়েছে। আপনি লক্ষ্য করেছেন যে জামাত বলছে বিএনপি জুলাই সনদের প্রতিশ্রুতি ভেঙেছে। এই অভিযোগ কতটা যৌক্তিক সে প্রশ্ন তো রয়েছেই। বিএনপির দাবি সরকার জুলাই সনদকে রাজনৈতিক ফাঁদে পরিণত করেছে। এই অভিযোগের পিছনে আসলে কি, সেটা একটা আলোচনার বিষয়। এনসিপি বলছে যে বিএনপি ও জামাত দুই দলই সংস্কারের সুযোগ নষ্ট করছে। তাদের এই অবস্থান কি রাজনৈতিক অবস্থান মজবুত করার কৌশল কিনা, সেই আলোচনা রাজনৈতিক অঙ্গনে রয়েছে। খাজা মাইনুদ্দিন, জুলাই সনদ নিয়ে এনসিপি, বিএনপি ও জামাতের এই যে পারস্পরিক দোষারোপ, এবং শেষ পর্যন্ত সম্ভবত এই আলটিমেটামের প্রশ্ন আসলো, আপনি কি বলবেন এই যে পারস্পরিক দোষারোপের মাত্রা রাজনীতিকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে? না, আজকে যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি সেই জায়গাটি আসলে ঘটনা পরম্পরা এসেছে। আজকে এই সিচুয়েশন বা এই ক্রাইসিস একদিনে তৈরি হয়নি। সংস্কারের যে প্রক্রিয়াটি, এটা আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে কিছুটা ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়া হয়েছিল। সংস্কার প্রক্রিয়াটি রাজনৈতিক ডায়ালগের মাধ্যমে, সার্বজনীন ডায়ালগের মাধ্যমে, গণমানুষের অংশগ্রহণের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া হলে সবসময় ভালো হয়, যেটাকে বাইরের ওনারা বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য সংগঠন বলে হোম গ্রোন, মানে দেশের থেকে, দেশজাত, দেশের থেকে, মানুষের মধ্যে থেকে উঠে আসা সংস্কার। বিএনপির দিক থেকে একটা সুবিধা ছিল, বিএনপি 31 দফা আগে দিয়েছিল, সেই কারণে সংস্কারের একটা ভিত্তি কিন্তু 31 দফার অনেকগুলো দাবি এসছে। কিন্তু এটা যদি রাজনৈতিক ডায়ালগ হতো, আমার মনে হয় আরও ফ্রুটফুল হতো। আমি একটু ব্যাখ্যা করি জিনিসটা। প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে কমিশন যেভাবে, কনসেনসাস কমিশন যেভাবে কাজ করেছে, কাজটি অনেকটা মাস্টারি স্টাইলে হয়েছে। রাজনীতি তো মাস্টারি না। হ্যাঁ, 1 2 3 4 5 6 100 200 আপনি পরীক্ষার প্রশ্নের আনসার রাজনৈতিক কালচারের মধ্যে দেওয়া মুশকিল। আমেরিকান সিনেটররাও সম্ভবত আনসার দিতে রাজি থাকবে না। সুতরাং এইটা প্রথমেই প্রক্রিয়াগত একটা মানে কিছুটা মানে আরোপিত ব্যাপারটা তৈরি হয়। আরোপিত হচ্ছে বড় কথা, ব্যুরোক্রেটিক প্রসেস তৈরি হয়েছে। মানে রাজনৈতিক দলগুলো মতামত দেবে, তারা লিখবে, একমত হবে, এটা একটা প্রথম সমস্যা। 2 নম্বর সমস্যা, একটা বিষয় আপনাকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হলো আপনি এই টকশোতে একটা কথা বলেছিলেন এর আগে, যে জনগণের অংশগ্রহণ যদি থাকতো তাহলে সম্ভবত রাজনৈতিক দলগুলো একটা প্রেসারে পড়তো এবং সমাধানে পৌঁছাটা সহজ হতো। এটা যদি সিম্বলিক অর্থে বা ধরেন চরকুকরি মুকরি, ভুরুঙ্গামারি, বিভাগীয় শহরগুলোতে যদি আপনি যেতেন, জনগণের একটা ওপিনিয়ন পাইতেন, তখন রাজনৈতিক দলগুলোর পক্ষেও কিন্তু শুধু চাপ না, এক করতে সুবিধা হতো। রাজনৈতিক দলগুলো বুঝতে পারতো যে তার সাধারণ মানুষ, তার কর্মী বাহিনী, তারা কি চায়, এটা পরিষ্কারভাবে বুঝতে সমর্থ হতো। সুতরাং ডায়ালগের একটা প্ল্যাটফর্ম কিন্তু ওখানে তৈরি হতো। এবং এরপর আন্ডারস্ট্যান্ডিংটা, রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হলে এটা তাদের সকলে মিলে সাইন করা যেত। আরেকটা প্রবলেম হয়ে গেছে, নোট অফ ডিসেন্ট নিয়ে বিএনপির যেহেতু অবজেকশন, আপনি নোট অফ ডিসেন্ট কেন রাখলেন? কনসেনসাস মানে সকলের একমত হওয়া। আমরা অনেকবার বলেছি নোট অফ ডিসেন্ট নিয়ে কখনো সনদ হয় না। নোট অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্ট যেটা বাদ দেওয়া যেত, বাদ দিতেন, অথবা ঐক্যমত্যে পৌঁছে ঠিকঠাক করা যেত। এই জায়গাগুলোতে ভুল হয়েছে। সুতরাং এখন কমিশনের মেয়াদ শেষ, সরকারের পক্ষে
সরকারের পক্ষে অপশন কম, আমি বুঝতে পারছি। সরকার আলটিমেটাম দেওয়ার যে স্পিরিটটা, এটা সম্ভবত সরকার নির্বাচনী ট্রেনে উঠতে চাচ্ছে দ্রুত, সে কারণে সরকার তাড়াহুড়া হতে করতে চাচ্ছে, সেই জন্য হয়তো আলটিমেটাম দেওয়া। কিন্তু আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর অ্যাকোমোডেশন ক্যাপাসিটি অনেক বেশি থাকে। রাজনৈতিক দলগুলোর বাইরে হয়তো রাগ করবেন, অনেক স্টেটমেন্ট দেবেন, রেটরিকও বলবেন, কিন্তু আমার ধারণা শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো যদি আলোচনায় অংশগ্রহণ করে, পরস্পরের মধ্যে সমাধানে পৌঁছায়, তাহলে কিন্তু এখনো সমাধানের পথ মোটেও বন্ধ হয়ে যায় না। আমি এখনো সংকটের পথ দেখছি না যদি আলোচনায় এটা সমাধান হয়। নীলুফার চৌধুরী মনি, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যে বসতে না পারে, ধরুন আলোচনায় বসলো বা বসলো না, দুটোই হতে পারে, ফাইনালি যদি রেজাল্ট এরকম হয় যে তারা আলোচনায় বসতে পারলো না, তাহলে একটা সংকট তৈরি হবে। আর বসতে পারলে তো কোনো কথাই নেই। যদি বসতে না পারে তাহলে কি দাঁড়াবে? তাহলে তো খুবই খারাপ কিছু দাঁড়াবে, কারণ সরকার নির্ধারিত সময়ে নির্বাচন দিতে পারবে কিনা সন্দেহ আছে। এমনিই তো একটা সন্দেহ থেকেই যায়, তারপরে এই সন্দেহটা আরও ঘনীভূত হবে। সরকার যত রকম কথাই বলুক, এমনি সরকারের হ্যান্ডসগুলো নির্বাচন হওয়ার লক্ষ্যে ওরকম কোনো কাজ মানে দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে পাচ্ছি না। তো সেই জায়গায় এটাও যদি না হয় তাহলে তো একদম ষোলকলাপূর্ণ। আপনি কি মনে হয় রাজনৈতিক দলগুলো একমতে বসতে পারবে? আমার কাছে খুব ক্ষীণ আশা, আমি আশা করছি, কিন্তু আশাটা ভীষণ ক্ষীণ। এখানে আর একটা প্রশ্ন আসে, সেটা হলো যে আমরা লক্ষ্য করছি যে 3 রাজনৈতিক দলই নির্বাচন চায় এবং তারা ভালো করে জানে যে নির্বাচন না হলে তাদেরই ক্ষতি বেশি। এই দৃষ্টিভঙ্গিতে তো তারা এক হতে পারে নাকি? এই দৃষ্টিভঙ্গিতে তারা এক হতে পারে, আবার 3 জনই নির্বাচন চায়, তার মধ্যে কেউ কেউ কিন্তু নির্বাচন নাও চায়। এখন চায় না এমন কম, আমাদের যতটুকু রাজনৈতিক আমরা খোঁজখবর রাখি। হ্যাঁ, তো যদি তারা সবাই জানে এখানে নির্বাচন না চাইলে তার আলটিমেটলি এখন লাভ নেই, পরবর্তী যে ঘটনাগুলো ঘটবে তারা তো ইঙ্গিতে রয়েছে, সেটা কারো লাভ হবে না, বিএনপিরও না, জামাতেরও না, এনসিপিরও না। বলে তো সেই জায়গায় আপনার মনে করেন যে নির্বাচন যদি তারা যদি সত্যিকার অর্থেই চায় তাহলে সমস্যা হবে না, ওই ক্ষীণ আশাটা তখন প্রকট আশা হয়ে যাবে। আর যদি তারা মনে করে যে না আমরা পায়ে পা দিয়ে ঝগড়া করব, তাহলে ঝগড়ার কোনো ইস্যু লাগে না। আপনার যেমন ধরেন পিয়ার পদ্ধতি হঠাৎ করে আসলো, হঠাৎ উদয় হলো বিনা মিয়াকে বজ্রপাতের মতো, সেই রকম উদয় হতেই পারে অনেকগুলো। আরো একটা বিষয় অভিযোগ করে অনেকে যে রাজনৈতিক দলগুলো কি জুলাই সনদকে জনগণের প্রত্যাশার চেয়ে দলীয় স্বার্থে বেশি ব্যবহার করছে। এই দুঃসর্ব রাজনীতি জনগণের আস্থা কতটা টিকে আছে বলে মনে করেন? জনগণ তো হতাশ হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপর। শোনেন, জনগণ এখানে অনেক কিছুই জানে না। কিছু সচেতন জনগণ ছাড়া জনগণের খেয়ে দেয়া কাম নাই এগুলা নিয়ে মাথা ব্যথা খারাপ করতে। আপনি যদি উন্নত দেশের গণতন্ত্র ধরেন, সেখানেও জনগণ রাজনীতি নিয়ে অত মাথা ঘামায়। আমাদের দেশে জনগণ রাজনীতি নিয়ে মাথা ঘামায়, কিন্তু যেটুকু ঘামানো যায়, মার্কা কে আসলে ভালো হবে, কে কত দুষ্টুমি করতেছে। কিন্তু এই যে জুলাই সনদের এই যে 84টা যে রাস্তা বের হয়েছে, এগুলার কয়টা সম্পর্কে জানে? আমরা যারা সারাদিন এটা নিয়ে কাজ করছি, আমরা আমাদের প্রয়োজনে জানার চেষ্টা করছি, তারপরেও আমাদেরও কিন্তু অনেক খামতি আছে, গ্যাপ আছে। তো সেই জায়গায় যারা ওইখানে বসে করছে তাদেরও আমার ধারণা যে অনেক খামতি আছে। এই কারণে বলি আমি যে আপনি জানেন যে সংসদে বিল পাস হয়, সংসদে বাজেট পাস হয়, সংসদে অনেক কিছু পাস হতে গেলে যে জিনিসগুলোর দরকার পড়ে, এটা কিন্তু আইন প্রণেতার দেরি করার কথা। কাগজে কলমে তারাই করে, কিন্তু সত্যিকার অর্থে তারা কতটুকু করে? ম্যাক্সিমামই তো আমলারা করে দেয়। তো যারা নিজেরা করে না, ওই দিন শেষে বলে 1 টাকা ছাঁটাই করা হোক কিংবা 1 টাকা যোগ করা হোক। আপনার 100 কোটি টাকার মধ্যে 1 টাকা যোগ করলেই কি আর বিয়োগ করলেই কি, এইটুক বলার জন্য হা জয়যুক্ত হয়েছে অথবা না জয়যুক্ত হয়েছে। এটা আপনার মনে করেন এই আইন প্রণেতার দুঃখজনকভাবে হলো সত্যি যে 100 জনে প্রায় 50-60 জন আইন প্রণেতা জানেই না। আপনি নীলুফার চৌধুরী মনি একটা উদাহরণের মাধ্যমে খুব ছোট করে যে কথাটা বললেন, এটা আসলে বাস্তব চিত্র। জনগণের দিকে আমি আঙ্গুলি তুলে কি করব? আমি আইন প্রণেতাদের কথা প্রমাণ দিলাম, উদাহরণ দিলাম। সেইখানে জনগণ কি চায়? জনগণ চায় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, দুধ ভাত না হলেও অন্তত পক্ষে মাছ ভাত বা ডাল ভাতে যেন থাকে। আমার জীবনটা যেন হয় নিরাপত্তার ভেতরে। আমি মৃত্যুবরণ করব, কিন্তু সেটার মধ্যে যেন নিরাপত্তা থাকে। আমি সকালবেলা কাজে যাব, রাতে যেন আমার স্বামীটা বা বাবাটা বা সন্তানটা ঠিকমতো ঘরে ফিরতে পারে, এবং দ্রব্যমূল্যের দামটা যেন নাগালের মধ্যে হয়। আমার যে জীবন জীবিকা, আমি যা ইনকাম করি তার মধ্যে
আমার সব কিছু খরচ জি। করে যেন 2টা টাকা আমার বাঁচে, এইটুকুই জনগণের সর্বোচ্চ চাওয়া। এই সর্বোচ্চ চাওয়া আমরা দিতে পারি না, আমরা বিভিন্নভাবে জি। এটাকে বিভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করি। জনগণ ওইটুকুর জন্য হিমশিম খেয়ে যাচ্ছে। জনগণের চায়ের টেবিল বলেন, চায়ের স্টল বলেন, যেখানেই বলেন, এই কথাগুলো এরকমই Right. হয়। তো সেইখানে আপনার এই যে জুলাই সনদ, হুম। আপনার গণভোট, পিআর পদ্ধতি, এগুলা এখানে ঠাঁই পায় না ওরকম। আমরা বলার জন্য বলি 70% লোক চায়, 90% লোক চায়, এটা বলার জন্য বলি। সেই আপনি এই গণভোট হওয়ার আগে কিন্তু আরেকটা গণভোট করার কথা, গণভোটটার বৈধতা দেওয়ার। আমরা কি এই কথাটা একবারও তুলেছি? এবং এটার জন্য কিন্তু অনেক কিছু বন্ধ হয়ে থাকতে পারতো, কারণ এই গণভোটের সিস্টেম আপনার সংবিধানে নাই। তাহলে আপনার সংবিধান বহির্ভূত কিছু করতে গেলে আরেকটা গণভোটের দরকার। আমরা তো সেটা করছি না। খাজা মাইনুদ্দিন, সনদ প্রণয়নের সময় নানান জটিলতা কিন্তু তৈরি হয়েছিল শুরুতে, কিন্তু আমরা দেখলাম যে শেষ পর্যন্ত আবার রাজনৈতিক দলগুলো একসাথে বসলেন। হঠাৎ করে লাস্ট পর্যন্ত এসে একদম যখন পরিণতি হবে তখন দেখলাম যে তাদের ঐক্যমতটা হারিয়ে গেল। জুলাই সনদের মৌলিক লক্ষ্যটা ছিল মূলত সংস্কার ভিত্তিক একটা রাজনৈতিক সমঝোতা, অথবা কেউ কেউ বলছেন আর সংক্ষিপ্ত করে যে গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার একটা বাস্তবায়ন। এটাই ছিল জুলাই সনদের লক্ষ্য। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর কি আন্তরিকতার কোনো ঘাটতি ছিল? রাজনীতিকদের তো অনেক কিছুই ভাবতে হয়। আপনি যে পপুলার এক্সপেকটেশনের কথা বললেন, জনগণের আকাঙ্ক্ষা, টেকনিক্যালি এটা জনগণের আকাঙ্ক্ষা। টেকনিক্যালি রিয়েল লাইফের জনগণের আকাঙ্ক্ষা তো ভিন্ন। জনগণের অ্যাসপিরেশন আপা কিছুটা ধারণা দিলেন, ওই জাতীয় অ্যাসপিরেশন। আর জনগণকে যখন আপনি কোনো মেসেজ দেবেন, এই 1টা 2টা 3টা 4টা 5টার বেশি মানুষ আসলে মনে রাখতে পারে না, এবং সেটা ঠিক আছে, সেটা অন্যায়ের কিছু নাই। তো সংস্কারের যে মেজর বিষয়গুলো, সেগুলোর সাথে জনগণের কনসালটেশনটা আরও সরাসরি হলে জনকাঙ্ক্ষা প্রতিফলিত হতে পারতো। অথবা আপনি যেটা একটু আগে যেটা বললেন, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে জিজ্ঞেস করলে হতো আপনাদের প্রত্যাশা কী কী, একটা লিস্ট করে তারপর সেটাকে রাজনৈতিক রূপ দেওয়া যেত। এখন রাজনীতিবিদরা অনেক ভাবনার মধ্যে সংস্কারের একটা জটিলতা তাদের আছে, সেটা আমি বুঝি। যারা ক্ষমতা প্রত্যাশী বা যারা ক্ষমতার বাইরে থেকে অপোজিশনে থাকবেন পার্লামেন্টে, যেই পক্ষই হোক না কেন, তারা জটিলতাটা বোঝে। আমাদের তো আসলে আপনারা যারা পার্লামেন্টে ছিলেন, তারা তো ঐতিহাসিকভাবে সমস্যার মধ্য দিয়ে রাজনীতি করেছেন, সমস্যার মধ্য দিয়ে সরকার। সেই প্রশ্নটা আপনার কথার মধ্যে আরেকটা প্রশ্ন কিন্তু এসেই যায়, যেটা নীলভার চৌধুরী মনিকে আমি করেছিলাম। সেটা হলো কি, তাহলে সবাই কি দলীয় দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতি করবে, দেশ নিয়ে করবে না? দলীয় কম্পালশন তো দলের থাকেই, থাকুক, দলের থাকে, কিন্তু সেটা তো গোলটা থাকে দেশই। একটা সমস্যা হয়ে গেছে, আমরা পুরোনো কালচার থেকে চট করে আমরা যেভাবে আশা করছি বেরোনো দরকার, রাজনৈতিক দল হিসেবে প্রতিটা দলই তো চট করে সেই পুরোনো কালচার থেকে বেরোতে পারছে না। ফ্যাসিবাদী সময়ের যে কালচার তৈরি হয়েছে, আপনি দেখেন যখন রাস্তাঘাটে কিছু রাজনৈতিক অ্যাক্টিভিটিস আপনি দেখবেন যে পুরনো সুরে কথা বলার ব্যাপারটা থাকে, যেহেতু আমরা ওইটাই শিখেছি গত 2 দশকে বা গত 15-16 বছরে। তো সে কারণে সমঝোতাটা কি পরিবর্তন কিন্তু সূচিত করে, পরিবর্তন পরের দিন ঘটে তা না। এই পরিবর্তন একটা ঘটমান প্রক্রিয়া, একটা রাজনৈতিক কালচার তৈরি করতে হয়, ওভার দ্য ইয়ার্স একটা কালচার তৈরি করতে হয়। ওনার আগে যে পার্লামেন্টে ছিলেন, আগামীতে আশা করি যে পার্লামেন্ট হবে, সেই আমরা আশা করি আগামী পার্লামেন্টের চেহারা, তার কালচার, তার নিশ্চয়ই আলাদা হবে। নিশ্চয়ই অপোজিশনকে সরকারি দল গালি দেবে না বা অপোজিশন লাঠি দেখাবে না সরকারি দলকে। নিশ্চয়ই অনেক বিষয়ে খোলাখুলি কথা বলার সুযোগ এমপিরা পাবেন, যেহেতু আর্টিকেল 70 যেটা হুইপিংয়ের, সেটার হয়তো সীমাবদ্ধতা, আগে যে সীমাবদ্ধতা ছিল সেটা কমে যাবে। সুতরাং এই প্রক্রিয়ার মধ্যে যে যাচ্ছি, এই যে ডিবেট হচ্ছে, আমি এটা নিয়েও মোটে হতাশ না। ডিবেটটা আরও হওয়া উচিত ছিল, আরও কন্ট্রোভার্সি হতে পারে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু দিন শেষে তার রাজনৈতিক দলের যার যার স্বার্থ দিকে সেখানেও কোনো সমস্যা। আপনাকে এই যে রাজনৈতিক দলগুলো আলটিমেটাম দেওয়া হলো 7 দিন, এর মধ্যে কি রাজনৈতিক দলগুলোর সমাধানে পৌঁছতে পারবে বলে আপনি আশা করেন? আমি আশা করি এবং রাজনৈতিক দলগুলোর সেই ক্যাপাসিটি আছে, কারণ হচ্ছে পৌঁছতেই হবে, তাদের প্রয়োজনে একটা কম্পালশন আছে। কারণ কালকে জনাব তারেক রহমান যে কথাটা বলেছেন, শঙ্কার কথা বলেছেন, আমি শিওর যে আমরা এখানে যারা বসে আছি তাদের চেয়ে উনি অনেক বেশি ইনফর্মড, অনেক বেশি উনি অনেক কিছু ওনার জানা আছে। সুতরাং উনি যখন বলেন শঙ্কার কথা, সেই সংখ্যাটা সম্ভবত আরেকটু বড় সংখ্যা। এবং গণতান্ত্রিক যে প্রক্রিয়ার মধ্যে আমরা পা বাড়িয়েছি, সেটা যদি ব্যাহত হয়, তাহলে আমাদের কিন্তু স্বপ্ন ধূলিসাৎ হবে। এটা রাজনৈতিক দলগুলোর স্বপ্ন সবার আগে ধূলিসাৎ হবে। আমার মনে হয় রাজনৈতিক দল হিসেবে, জনগণের পক্ষে কাজ করার দল হিসেবে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব অবশ্যই একটু বেশি থাকে। আমার ধারণা তারা সমঝোতার পথে আগাবেন। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
ফরাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। প্রিয় দর্শক, আবার স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি, রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট খাজা মাইনুদ্দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আপনাদের চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষা, কোট আনকোট করে আমি করেছি, নিয়ে গুপ্ত স্বৈরাচার উৎপেতে রয়েছে। সুতরাং নিজেদের মধ্যে বিবাদ বিরোধ এমন পর্যায়ে নেওয়া ঠিক হবে না যেন প্রতিপক্ষ এর সুযোগ নিতে পারে। নীলুফার চৌধুরী মনি, সুপ্ত আকাঙ্ক্ষা আর সুপ্ত স্বৈরাচার বলতে আসলে উনি কি বুঝিয়েছেন? গুপ্ত স্বৈরাচার। গুপ্ত স্বৈরাচার দেখেন, এটা তো আমি এখানে ৩ জন আছি, আমি আর আপনি যদি খুব খুব যুদ্ধ করি, ঝগড়া করি, উনি কিন্তু একটা সুযোগ নিবে, এটাই স্বাভাবিক। তো উনি তো ওই আশা নিয়েই বসে আছে। আমরা কিন্তু ৩ জনই সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমরা একজনের দুঃখে যেমন ব্যথিত হই, আবার বেশি সুখ পাইলেও ওটার জন্য আমরা ব্যথিত হই, বুঝছেন? তা আমি পাবো না, আরেকজন পাবে, এটা আমরা মেনে নিতে ভীষণ কষ্ট হয়। বরং মনে করি যে আমি পাবো না, ও পাবে না, থার্ড কেউ আসুক। আমরা দুইজনই এই থার্ড নিয়ে যুদ্ধ করতেছি, ওনার কিন্তু পোয়া 12। তো ঠিক এই কথাটাই বোঝানোর জন্য চেষ্টা করছে যে আমরা যদি আগে যেমন ধরেন ওই বলে না যে সাগর থেকে 1 বালতি পানি ফেলে দিলে সাগরে কিছু আসে যায় না, কিন্তু সাগর যখন শুকায় যায় তখন 1 বালতি পানিও কিন্তু অনেক বেশি। প্রতিযোগিতায় নামতে গেলে খরগোশ এবং কচ্ছপের দৌড়টাকে ভুলে যাওয়া চলে না, ঠিক না? তো সেইখানে প্রতিযোগীকে প্রতিযোগীই মনে করা উচিত, এবং প্রতিযোগী এখানে ওই যে বলেন না যে প্রেম, যুদ্ধ, রাজনীতি এগুলাই কোনো আসলে ঠিক সঠিক মতো আইনটা কাজ করে না, আইন নাই এইখানে। যে জিতলো সেই তার কাছে আইনটা থেকে যায়। তো সেইখানে তারা যারা পাশ করতে চাবে প্রত্যেকেই পাশ করতে চাবে, কেউ অন্যায়ভাবে করে, কেউ ন্যায়ভাবে করে। অন্যায় তো অন্যায়ই, তো ন্যায়ভাবে যদি পাশ করতে চায় সেইখানে অন্যদের একটা জিনিস আপনার কাছে আছেই, একটা জিনিস আপনি তো 3 জনকে দিতে পারবেন না, আপনাকে আর এমন জিনিস যেটা ভেঙেও দেওয়া যাবে না। সো আপনাকে যে কোনো একজনকে নিতে হবে, 2 জনকে স্যাক্রিফাইস করতে হবে। উনি এই স্যাক্রিফাইসটাকে বুঝিয়েছেন। পাশাপাশি যারা এই যে অদৃশ্যে হাত নাড়ানাড়ি করছেন, বিভিন্নভাবে প্রোপাগান্ডা করছেন, বিভিন্নভাবে বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত আছেন, তাদের কথা বুঝিয়েছেন যে আমরা যদি এই দলাদলিটা করি তাহলে তারা কিন্তু সুযোগটা আরো বেশি করে নিবে। এটাই আমি বলতে চাই। নীলুফার চৌধুরী মনি, আমি আপনাকে কোনো গ্যাপ রেখে কথা বলিনি। ঠিক আছে, পরিষ্কার। বিএনপির বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা চলছে, এটা সত্য। যদি বলি কেউ কেউ বলছেন এর গ্রাউন্ডও রয়েছে। রাজনীতিতে হলো একটা লড়াইয়ের ব্যাপার। আপনার প্রতিপক্ষ আপনার বিরুদ্ধে প্রচারণা চালাবে, সেটা আপনাকে মোকাবেলা করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু কেউ কেউ বলছেন বিএনপি সেই মোকাবেলাটা সেই অর্থে করতে পারছে না। অন্যায়ভাবে যুদ্ধ করতে গেলে ওটা কিন্তু খারাপ। আমার সাথে আপনার যদি দ্বন্দ্বটা ক্লাসের পরীক্ষায় হয়, যে কেউ একজনই ফার্স্ট হবে, আমি সেইখানে পড়াশোনা দিয়ে আপনার সঙ্গে আমি প্রতিযোগিতা করতে পারি। কিন্তু আমি ওই টিচার খাতা দেখবে, তার ওয়াইফকে কনভিন্স করে, তাকে কনভিন্স করে হয় যেটা, সেটা অন্যায়ভাবে, চরম অন্যায়ভাবে। অথবা আপনার একটা বই খাতা আমি চুরি করে ফেলে দিয়ে আপনাকে বিপদগ্রস্ত করে আমি এখানে বিজয়ী হতে চাই, এটা তো কোনো। এখন রাজনীতিতে আমরা লক্ষ্য করছি যে তরুণদের, প্রচুর তরুণ রয়েছে, ভোটার রয়েছে, তাদের কাছে সোশ্যাল মিডিয়া একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়ায় আপনারা পিছিয়ে পড়েছেন, এই অভিযোগ তো রয়েছে। দেখেন, সোশ্যাল মিডিয়ায় আমরা পিছিয়ে পড়ি নাই, আমরা যেখানে পিছিয়ে পড়েছি কিছু বট আইডির কাছে। আপনারা বট আইডি তৈরি করেন কেন? তৈরি করব? আমরা তো কোনো অন্যায় কাজ করি না। আপনি দেখেন, আমরা কোনো গুপ্ত রাজনীতি কোনো দিন করি নাই। বিএনপির বয়স কিন্তু একদম ফেলে দিল প্রায় 50-এর কাছাকাছি। সেখানে আমরা কখনোই, আমরা এত আমাদের উপর দিয়ে রোলার স্টিম গেছে, স্টিম রোলার গেছে, সেইখানেও কিন্তু আমরা কোনো আপোষ করিনি ওইভাবে দলীয়ভাবে। ব্যক্তিগত কেউ যদি কারো সঙ্গে করে সেটা যেতে পারে, আমরা ওইটা করি নাই। কিন্তু যারা এই ধরনের কাজ করে তাদের আপনি কি বলতে পারেন যে ওইটা ওইভাবে এই বট আইডিটাও তাই। আপনি অন্যায়ভাবে
50টা 100টা সিম ইউজ করতে পারেন না, সেখানে আপনি যদি 50,000 সিম ইউজ করেন, সেখানে যদি অন্যায়ভাবে আপনি খরচ করেন, আপনি ঝেঁকে পড়লেন। উনি এই দেশের নাগরিক, আমি এই কথাটাই বলছি। প্রেম, যুদ্ধ এবং রাজনীতিতে নো, এইখানে একটা কথা, ওটা ঠিক আছে, লড়াই তো, কিন্তু এই লড়াইয়ের মধ্যে আপনি সব জায়গায় অন্যায়টাই আনতে পারেন না। আমি এই কথাটাই ওনাকে বলছি যে ধরেন উনি লিগালি আমার শত্রু বা আমি উনার শত্রু, সেইখানে উনি এটার জন্য লিগালি আরো কিছু সৃষ্টি করতে পারে, সেটা না করে উনি যখন এখন যে এই সাইবারটা, এই অনলাইনটা, হ্যাঁ, এইটাই কিন্তু সারা বিশ্ব। এইখানে যখন আপনি অন্যায়ভাবে 2 নাম্বার ভাবে উনি একটা কথা দেশ নিয়ে বলতেই পারে, সেটার জন্য আমি বড়জোর সর্বোচ্চ ভাসানির মুখ দিয়ে খামোশ বলতে পারি। বাট ওনার 14 জেনারেশন, ওনার ওয়াইফকে, ওনার সন্তানকে, ওনার মেয়েকে, ওনার মাকে গালি দেওয়ার কোনো অধিকার আমার নাই। বা উনি কি করলো ব্যক্তি জীবনে সেটা নিয়ে গালি দেওয়ার, সেটাকে তুলে ধরার অধিকার আমার নাই। কিন্তু একটা বিষয় রয়েছে, এই নোংরামটাকে আপনি স্বীকার করেন। এখানে মিডিয়া জগতে ব্যক্তি জীবন নিয়ে একটা কথা আছে, সেটা হলো পাবলিক ফিগার যখন হয়ে যায় তখন তার ব্যক্তি জীবন তেমন একটা থাকে না। আমি পাবলিক ফিগারের মধ্যে কিন্তু বেশ কম আছে। আপনি রাজনৈতিক পাবলিক ফিগার এক জিনিস, আর সিনেমা নাটকের পাবলিক ফিগার এক জিনিস। সিনেমা নাটকের পাবলিক ফিগার নিয়ে আপনি যদি 2-4টা প্রেমের আলাপ করেন, বিয়ের আলাপ করেন, ওটা নিয়ে আলোচনা হয় না। কিন্তু আপনি যখন ওইটাকে এইখানে আনবেন আর এইখানটাকে ওইখানে নিয়ে যাবেন, এটা সমস্যা হয়ে যায়। আরো সচেতন থাকা দরকার যাতে ওইটা ঝামেলাটা না হয়। আপনার সচেতন থাকে না তা না, সচেতন কখন থাকে না, যখন রাজনীতিবিদরা স্বৈরাচার হয়ে যায়। আপনার যেটা 15.5 বছর আওয়ামী লীগ সরকার স্বৈরাচার হয়ে গিয়েছিল, তখন তারা সচেতনটা ওইভাবে থাকে নাই। এই জিনিসগুলো আজকের যারা নতুন ভোটার, তারা যদি এটা যতটা একটুখানি সময় যদি তারা দেয় এখানে, তারা কিন্তু সময় দিলে অনেক কিছু করতে পারে। যেটা জুলাই 24 করেছিল, সেই টাইপের যদি নির্বাচন হিসেবে যদি একটু সময় দেয় যে কে প্রোপাগান্ডা করছে, কে ভালো কাজ করছে, কে মন্দ কাজ করছে। হ্যাঁ, আমরা মানুষ, আমরা ফেরেশতা না, আমাদের ভুল শুদ্ধ সবই হবে। আমি এর মানে এই বুঝাচ্ছি না যে বিএনপি কোনো খারাপ কাজ করে নাই। বিএনপি জানে না জেনে অনেকগুলো খারাপ কাজ করেছে, কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে আমি তো বহিষ্কারের বাইরে এর চেয়ে বেশি কিছুই করতে পারি না। আমি যখন আপনি আমার যখন দলের লোকই হোক, সে হাত তুলতে পারবে না। লক্ষ্য করেছেন তারেক রহমান কিন্তু একটা চমৎকার কথা বলেছেন, সেটা হলো যে তার নামে চালিয়ে দেওয়ার একটা প্রবণতা কিন্তু এখানে রয়েছে। উনি সরাসরি কিন্তু একদিন ধরেছে যে এই কথা তো আমি বলিনি আপনাকে, তখন ওইখানে বলছে আপনি বলেন না, উনি বলেছিলেন, বলে এটা তো উনার কথা, আমি তো আপনাকে বলিনি, বলছে আমার নামে চালিয়ে দিয়েন না, আমার নামে চালিয়ে দিয়েন না। তো এই একটা ভদ্র মানুষ, সে তো কাউকে মারতে পারে না, সে কাউকে জেলে ভরতে পারে না। জেলখানার কথা বলেন, সে সরকারকে রিকোয়েস্ট করেছে, সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিকোয়েস্ট করেছে। তারা এই কাজগুলো করে নাই, কারণ ওই যে -2 ফর্মুলার যে ষড়যন্ত্রগুলো চলছে, সেই ষড়যন্ত্র তারা মনে করে যে এই কাজগুলো যত বাইরে প্রপাগান্ডা ছড়ানো যায়, অত দলের জন্য, বিএনপির জন্য খারাপ হবে। এই তো। খাজা মাইনুদ্দিন, সংবিধান সংস্কার সহজে 48 দফার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন যেসব সুপারিশ করেছে, তা বিএনপি কিছুটা বিপাকে ফেলে দিয়েছে কিনা, সেই প্রশ্ন আলোচিত হচ্ছে রাজনৈতিক মহলে। কারণ ওই সুপারিশমালাকে দল ও জনগণের সঙ্গে প্রতারণা আখ্যায়িত করলেও এর বিরুদ্ধে দলটি কিন্তু এখন পর্যন্ত শক্ত কোনো অবস্থান নেয়নি। কারণ হলো নির্বাচন। কারণ বিএনপি মনে করছে যে এইগুলোর ব্যাপারে চূড়ান্ত বা কঠিন সিদ্ধান্ত হলে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে। এমনকি তারা এসব সুপারিশ গ্রহণ না করা বা প্রত্যাখ্যান করছে, এমন কথা কিন্তু স্পষ্ট করে কোনো নেতাই বলেননি। বিশ্লেষকরা বলছেন যে তাদের ধারণা সংস্কার বিরোধী তকমা কোট যেন না লাগে, সেই জন্য এমন অবস্থান নিয়েছে দলটি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন আজকে একটা অত্যন্ত পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কারের বিরোধী। কিন্তু লক্ষণীয় বিষয় হলো বিএনপিকে প্রথম 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? যদি আপনি আর্মির আপনি ব্রিগেড কমান্ডার হন, আপনি একটা এলাকায় অভিযান চালাতে গেছেন, আপনার 5-7 জন সৈন্য বা 10 জন সৈন্য গুলি খেয়ে মারা গেছে, সাথে সাথে কি আপনি গ্রামবাসীকে অ্যাটাক করবেন? নিশ্চয়ই না। আর্মি এটা হজম করতে পারে। ওয়ার সিচুয়েশনেও রাজনৈতিক দলের সেই ক্যাপাসিটি আছে। যখন ডিবেট হয়,
যখন রাজনীতিকের সংকট হয় এবং একটা কিছুটা বৈরী পরিবেশ তৈরি হয়, আপনার যেটাকে শত্রু বলেছেন, আমি শত্রু না বলি, প্রতিপক্ষ বলি, রাজনৈতিক প্রতিপক্ষের সাথে এক ধরনের লড়াই যখন হয়, তখন তারা মানে তাদের নিজেদের রাজনীতিটা তুলে ধরার জন্য কিছু কথা বলে থাকেন, কিন্তু একই সাথে বিহাইন্ড দ্য সিন আলোচনা এবং বার্গেনিং, এই দুটো জায়গা কিন্তু পথ খোলা রাখতে হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন যে আউটরাইট রিজেক্ট করেননি, দেখেন যেখানে ওনার ডিসেন্ট আছে বা ভিন্নমত আছে সেটা আপনি তুলে ধরেছেন এবং কিছুটা ক্ষোভের সঙ্গে তুলে ধরেছেন, কিন্তু একই সাথে আলোচনার পথ বন্ধ করেন নাই। সেজন্যই এখানে আশাবাদের জায়গা আছে। একটা বিষয় কিন্তু এখানে আমি যেটা নীলুফার চৌধুরীকে মনিকে ওভারঅল প্রশ্ন করেছিলাম, আপনাকে নির্দিষ্ট বিষয়টা প্রশ্ন করি, সেটি হলো এই জুলাই সনদ নিয়ে সংস্কার চাওয়া বা না চাওয়া, হা না একটা লড়াই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এবং যেভাবে হোক না কেন এই হা না লড়াই কিন্তু বিএনপি পিছিয়ে পড়েছে, এটা স্বীকার করতেই হবে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা ডিফিকাল্ট কোয়েশ্চেন। বিএনপি হয়তো আর একটু প্রিপারেশন নিতে পারতো, কারণ হচ্ছে যে সাইবার স্পেসে শুধু যে বট বাহিনীর আক্রমণ প্রতি আক্রমণ হয় তা না, কিন্তু সাইবার স্পেসে আপনাকে ন্যারেটিভের যুদ্ধ হয়। আপনার ন্যারেটিভ কতখানি পাওয়ারফুল, আপনার কি অপিনিয়ন লিডার আপনার পক্ষে যিনি বলবেন, এখানে বিভ্রান্ত তৈরি হয়েছিল, আমি নিজেও একটু বিভ্রান্ত হয়েছিলাম। না লিখছে, কিন্তু কোনটা কি কারণে না, আসলে বিএনপির নাটা ছিল মূলত নির্বাচনের আগে একসাথে নির্বাচন গণভোট না আগে গণভোট, মানে নির্বাচনের আগে এটা ছিল আগে হবে না, যেটা আপনি বললেন নেগেটিভ তৈরিতে এই জায়গাটা প্রবলেম হয়েছে। এটা প্রবলেম। হ্যাঁ, যদি ওটা লিখে দিত তাহলে কিন্তু ঝামেলা হতো না। সবাই ধরে নিয়েছে কি, যারা তার প্রতিপক্ষ তারা বলেছে কি এরা সংস্কারই না করেছে, জুলাই সনদ কি না করেছে, বিষয় তা না। এইটাই তারা করতে চায়। তারা এই বিএনপি কে প্রতিহত করার জন্য যত রকমের প্রোপাগান্ডা সবই তারা করছে। একটা জিনিস ইন্টারেস্টিংলি দেখেছি, বিএনপির মূল পেজের থেকে যেটা দেওয়া হয়েছিল, তো সেটার বিএনপি ট্যাসিটলি যেদিকে সাপোর্ট করেছে, ইলেকশন আগে না, আমি খেয়াল করেছি যে ওইখানে কতটা কনফিউশন হয়েছে। ওখানে নিশ্চয়ই বিএনপির কর্মীরা বেশি ভোট দিয়েছে, হার পক্ষে ভোট বেশি ছিল আমি যতক্ষণ দেখেছি। তো এটার ফলাফল হচ্ছে যে একটা কনফিউশন তৈরি হয়েছে। তো ওই জায়গায় বিএনপি হয়তো আর একটু ফোকাস করতে পারতো, কিন্তু আগামীতে এই যে সাইবার স্পেসে যে ফাইটটা হবে, এটা এই নির্বাচন না, এটা আগামীতে অ্যাভয়েড করা যাবে না। এবং বট বাহিনী কিংবা যদি কেউ অ্যাবিউজিং কোনো কিছু করে, সেগুলো কিন্তু আইনের মাধ্যমে রেস্ট্রিক্ট করার স্কোপ আছে এবং আগামীতে হয়তো আরেকটু প্রতিহত করা একটু কঠিন, যেহেতু নন স্টেট অ্যাক্টর থাকে, দেশের বাইরে থেকেও করা যায়, হিডেন ফর্মে করা যায়। কিন্তু আমার ধারণা সময় যত যাবে রেগুলেশন তত ইমপ্রুভ করবে। ধরেন আপনি বাইরে থেকে হয়তো ওটা করতে পারবেন না, কিন্তু মূল ব্যাপার যেটা আমাদের রাজনৈতিক দল, শুধু বিএনপি না সকলের কথা আমি বলছি, নতুন প্রজন্মের জন্য তাদের রেডি হতে হবে। কারণ এইবারের ক্যাম্পেইনটা খেয়াল করবেন, এবার ইলেকশন ক্যাম্পেইন কিন্তু যারা ইলেকশন করবেন সোশ্যাল মিডিয়াটা বড় পরিসরটা হবে অনেক বড় সোশ্যাল মিডিয়া। বিএনপির ভেতরে অনেকে মনে করেন যে বিএনপি এই মুহূর্তে শক্ত কোনো অবস্থান নিলে সেটিকে কোনো গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল হিসেবে ব্যবহার করতে পারে, কারণ তাদের মতে সরকারের ভেতরে এবং বাইরে অনেকেই ফেব্রুয়ারি নির্বাচন যাতে বিলম্বিত করানো যায় সেরকম সক্রিয় রয়েছে। যদিও অন্তর্বর্তী সরকারের দিক থেকে বলা হয়েছে রাজনৈতিক অঙ্গনে যাই হোক 15ই ফেব্রুয়ারির আগেই নির্বাচন অনুষ্ঠিত হবেই। আর সবচেয়ে বড় কথা হলো নির্বাচনের কোনো বিকল্প নেই এই মুহূর্তে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলো। অনেকে বলছেন যে জুলাই সনদ নিয়ে কোনো মহল বা গোষ্ঠী খেলতে চাচ্ছে, তাদের টার্গেট একটা নির্বাচন পিছিয়ে দিয়ে ফ্যাসিস্ট ও তাদের দোসরদের পুনর্বাসনের পথ বের করা। নীলুফার চৌধুরী, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ঘটনা সত্য যে নির্বাচন পিছানোর জন্য একটা ঘাপটি মারা সূত্ররা যারা, তারা সবসময় চেষ্টা করছে। আর বিএনপির কথা যেটা বললেন যে বিএনপি শক্ত অবস্থান নেওয়া, বিএনপি কিন্তু প্রথম থেকে এটা বুঝে বা না বুঝে সেটার জন্য না, এই সরকারটা যে সব দলগুলো মিলে সরকারটা করেছে, কেউ সরাসরি নাম প্রস্তাব করেছে, কেউ মৌন থেকে সম্মতি দিয়েছে। তো সেইখানে বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান উনি কিন্তু বলেছিলেন যে এই সরকার আমাদের সরকার, এই সরকারের সফলতা ব্যর্থতা আমাদের সফলতা ব্যর্থতা, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, এবং তারপরেও যদি ব্যর্থ হয় তাহলে সেইখানে আমাদের কিছু করার থাকবে না। সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই সরকারকে সফল করার জন্য। তো সরকারকে সফল করার জন্য চেষ্টা যদি করে তাহলে কিন্তু আপনার ডাবল স্ট্যান্ডার্ড কথা হয়ে যাবে যদি শক্ত অবস্থানে যায়। তো শক্ত অবস্থানে বিএনপি এই জন্যই এই পর্যন্ত যায় নাই, এবং যেটা মানার কথা না যে জায়গাগুলো আপনি খেয়াল করেন, জুলাই ঘোষণা,
সেটা বিএনপি এটার ওইভাবে পক্ষে ছিল বলে মনে হয় না। বিএনপি ওইখানে সিগনেচার করেছে। জুলাই সনদ বিএনপি এটার প্রতিবাদ করেছিল, তারপরেও মেনে নিয়ে তারপরেও সিগনেচার করেছে। এই কাজগুলো কেন করেছে? যাতে রাষ্ট্রের মঙ্গল হয়, গণতন্ত্রের মঙ্গল হয়, নির্বাচন সুষ্ঠুভাবে হয়, এই সরকারের মাধ্যমেই হয়। এবং নট অনলি এর মধ্যে যে তত্ত্বাবধায়ক সরকারের রায়টা হওয়ার কথা ছিল, সেই দিন কিন্তু বিএনপি নেতৃবৃন্দ গিয়ে বলে এসেছে যে তত্ত্বাবধায়ক সরকার না, তত্ত্বাবধায়কের আদলে আমরা আপনাদের হাতেই নির্বাচনটা চাই, আপনারাই নির্বাচনটা করে দিয়ে যান। কারণ আবার আরেকটা তত্ত্বাবধায়ক আসবে, আবার আরেকটা সময় ক্ষেপণ হবে, সেটার কোনো না যে এটা আমাদের ডিমান্ড। তো এই থেকে প্রমাণ হয় যে বিএনপি কোনো শক্ত অবস্থানে ওই কারণে যাচ্ছে না তা না। বিএনপি চাচ্ছে যে যেহেতু আওয়ামী লীগের সঙ্গে আমাদের একার না, সমস্ত বাংলাদেশের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, তো ওই আপনার স্বৈরাচার রেজিমটাকে উৎখাত করার জন্য সবাই এক হয়েছিল। সবাই এক হওয়ার যে প্রতিফলন, সেই প্রতিফলনটাই হলো এই সরকারটা। সো নিজের গায়ে নিজে থুথু দেওয়ার মধ্যে তো কোনো বিজয় নাই। সেই জায়গায় বিএনপি এই কাজগুলো করে, এবং এটা যদি কেউ বিএনপির দুর্বলতা মনে করে তাহলে সেটা ভুল করবে, আমি এটাই বলবো। কাজী আমানুদ্দিন, আমরা দেখছি কিছু কিছু ব্যক্তি বা গোষ্ঠী তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কেন হবে না সেই যুক্তি কিন্তু তারা দিচ্ছে না। এবং এখানে আরেকটা প্রশ্ন আপনাকে করে রাখি, সেটি হলো যে আসলে বাস্তবতা হলো নির্বাচন কেমন হবে এটাই তো প্রশ্ন। এর দায় দায়িত্ব কিন্তু মূলত সরকারের চেয়ে বেশি রাজনৈতিক দলগুলোর উপর। কারণ সরকার অনেক সীমাবদ্ধতা রয়েছে, আইন শৃঙ্খলা বলুন, প্রশাসনিক বলুন, কিছু সীমাবদ্ধতা তৈরি হয়েছে গত 15 বছরের দলীয়করণের কারণে। কি বলবেন আপনি? সাগরের যে কথা বলছেন সেটা দিয়ে এটা পরিস্থিতি বোঝা যায়। সাগর শুকিয়ে গেলে আমরা খুব হতাশ হই, কিন্তু কেউ কেউ তো সাগর শুকিয়ে গেলে খুশি হবে, কারণ সাগর শুকিয়ে গেলে মণিমুক্তা সব পেয়ে যাবে। এই যে যারা সাগর শুকাতে চাচ্ছে তারাই হচ্ছে ফ্যাসিস্ট। তারা চায় নির্বাচনটি ভণ্ডুল হোক, একটু অগণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক, তাতে তো তাদের আখেরে লাভ হবে। তারা কিন্তু বলছে না যে কেন নির্বাচন হবে না, শুধু বলছে নির্বাচন হবে না। এটা অনেকগুলো পক্ষ আছে। ফ্যাসিবাদী শক্তি, যেটা পতিত আওয়ামী লীগ বা যেটা ব্যান হয়েছে তারা আছে, আমাদের প্রতিবেশীরা আছেন, এবং যে অলিগার্কি, আগের সরকার যে অলিগার্কি তৈরি করে গেছে বিভিন্ন জায়গায়, শুধু ব্যবসায় না, সেটা মিডিয়াতেও আছে, অন্যান্য প্রতিষ্ঠানেও আছে। এই অলিগার্কি কিন্তু এই শহরে বা বিভিন্ন শহরে দেশের মধ্যে তারা কিন্তু এই আলোচনাটা তারাই বেশি চালাচ্ছে যে না অনেক সমস্যা আছে, ইলেকশন হবে না। এটা আসলে তাদের উইশফুল থিঙ্কিং, তাদের চাওয়া। এবং তারা শুধু চেয়ে ক্ষান্ত থাকছেন না, তারা কিন্তু অ্যাক্টিভ আছেন। তারা হয়তো বিএনপিকে বলছেন আপনি শক্তভাবে আগান, তারা জামাতকে বলছে আপনি বিএনপির বিরুদ্ধে যান, তারা হয়তো এনসিপিকে তাদের মাধ্যমে বলার চেষ্টা করছে যে আপনি গালি দেন এদেরকে। করছে আমি বলছি না, এইটা হচ্ছে প্রক্রিয়ার অংশ। সুতরাং তারা এই প্রক্রিয়া ভণ্ডুল করতে চায়। সেই জন্য আমি আশাবাদের জায়গাটা দেখি, যেহেতু বিএনপি, জামাত, এনসিপি এই রাজনৈতিক শক্তিগুলো 25 বা 27টা দল, এরা কিন্তু নির্বাচনের পক্ষে এবং ফ্যাসিজমের বিপক্ষে। আমরা ভুলে গেলে চলবে না যে আমরা কিন্তু মাত্র 1 বছর আগে ফ্যাসিজমকে হটিয়েছি, বেশি আগে না। সুতরাং এই ফ্যাসিজমকে মূলোৎপাটিত করতে গণতান্ত্রিক কালচার সমাজে শিকড় গাড়তে হবে। আগামী কয়েক বছর ধরে সেই প্রক্রিয়া টেনে নিতে হবে। আমরা আশা করি এই রাজনীতিবিদদের হাত ধরেই সেই প্রক্রিয়াটি আগাবে। আসলে আমাদের সামনে দুটো পজিটিভ দিক রয়েছে। একটি হলো মূল দলগুলো নির্বাচন চায় এবং ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, সরকারও নির্বাচন চায়, অলরেডি সরকার নির্বাচনের প্রচার শুরু করেছে। এটা হলো একটা দিক। আরেকটা দিক, পজিটিভ দিক হলো আপনাদের আলোচনায় এসছে, সেটি হলো যে স্বৈরাচারের বিরুদ্ধে কিন্তু তারা সবাই একাত্তা। রাজনৈতিক বিরোধ রয়েছে, প্রতিহিংসাও যদি বলি, যদি শব্দটা ব্যবহার করা উচিত না থাকতে পারে, কিন্তু মূল জায়গায় কিন্তু সবাই একটা, যেটা আপনি বলছিলেন যে স্বৈরাচারের বিরুদ্ধে কিন্তু বা ফ্যাসিস্টের বিরুদ্ধে সবাই একমত। নিঃসন্দেহে এই দুটো বিষয়ে আমরা আশাবাদী হতেই পারি। কাজী মাইনুদ্দিন এবং নীলুফার চৌধুরী মনি, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।